তুই দ্রুত ভাবিকে নিয়ে ওই বাসায় চল, ওইখানে সিকিউরিটি বেশি। কাই কাই কাই, এই কাই আমার জীবনটাকে নরক বানিয়ে ছেড়েছে, এখন আমার কলিজায় হাত দিয়েছে। উফ, কি হয়েছে এখানে? আমার কিসের বিপদ? তে পিছন থেকে সবকিছু শুনে ফেলেছে দেখে জাঙ্কুক থেকে সব বলে দেয়। আর এটাও বলে তাই একজন নারী বিপাশী মেয়ের দেশে কিভাবে খেলার পুতুল বানিয়ে রাখে, সেটা নিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব শত্রুতা। এটা বলে দেয় সেই ছায়া মানব জাঙ্কুকে। আর জাঙ্কুকি তের কাছে প্রতি রাতে যেত, কিন্তু কায়ের সাথে যে জাঙ্কুকের পার্সোনাল ব্যবসায়িক শত্রুতা আছে সেটা তেকে সে বলে না। জাঙ্কুক বাসায় ফোন দিয়ে জানিয়ে দেয় যে সে তেকে নিয়ে ফিরছে। জিন আর জিমিন তো মহা খুশি। এদিকে গাড়িতে জাঙ্কুক আর তে পাশাপাশি বসেছিল, সুগা ড্রাইভ করছিল। তে মনে মনে ভাবছে জাঙ্কুক আমাকে এতটা ভালোবাসে, এত আগে থেকে আমার মতো মা ছাড়া অভাগীর কপালে এত সুখ লিখে রেখেছে আল্লাহ, এত সুখ আমার কপালে সইবে তো। হঠাৎ সিগন্যাল পড়ে, গাড়িগুলো থেমে যায়। ভাবনার মাঝে হঠাৎ তে তার মাকে দেখতে পায়, একটা গাড়িতে বসে আছে। তে ভালো করে তাকিয়ে দেখে সেটা তার মাই ছিল। তে গাড়ির গেট খুলে সেই গাড়ির কাছে যেতে যায়, কিন্তু সিগন্যাল ছেড়ে দেওয়ায় গাড়িটি উল্টো দিকে চলে যায়। তে দৌড়ে গিয়েও তার মায়ের গাড়িতে ঢুকতে পারে না। জাঙ্কুক তের এভাবে বের হয়ে যাওয়া দেখে ভড়কে যায়, সেও তের পিছন পিছন চোখ লাগায়। তে রাস্তার মাঝে বসে গলা ফাটিয়ে মা মা বলে কান্না করতে থাকে। জাঙ্কুক তের কাছে যাওয়ার আগেই কয়েকটা কালো গাড়ি এসে তাদের ঘিরে ধরে। জাঙ্কুক গিয়ে পৌঁছানোর আগেই তেকে কিছু লোক তুলে নিয়ে যেতে থাকে। জাঙ্কুক পকেট থেকে পিস্তল বের করে হাওয়ায় শুট করে, এতে তারাও উল্টো শুট করে জাঙ্কুকের দিকে, আর জাঙ্কুকের হাতে একটা গুলি লেগে যায়। তে এটা দেখে অজ্ঞান হয়ে যায়। তের যখন জ্ঞান ফিরে সে তখন হাসপাতালে, জাঙ্কুক ও তার পাশের পেটে হাতে ব্যান্ডেজ করা। তে দৌড়ে জাঙ্কুকের কাছে যায় আর জাঙ্কুককে জড়িয়ে ধরে। আপনি ঠিক আছেন? কিছু হয়নি তো আপনার? না, আমার কি হবে? কিছু হয়নি আমার। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আপনার কিছু হয়ে গেলে আমার কি হতো? জাঙ্কুক একটু মুচকি হাসে আর তের মাথায় হাত বোলাতে থাকে। জাঙ্কুকের মনে অনেক প্রশান্তি কাজ করছে। এটা ভেবে ভালো লাগছে তে তাকে নিচ থেকে প্রথমবারের মতো জড়িয়ে ধরেছে, আর তার জন্য এত এত চিন্তা করতেছে। কিরে জাঙ্কুক, বের হবি তো এখন, তাই না? সব কাগজ তো রেডি হয়ে। সুগা রুমে ঢুকতে ঢুকতে দুজনকে এভাবে দেখে একটু অপ্রস্তুত হয়ে যায়। এবার তে নিজেকে একটু সামলে নেয় আর লজ্জা পেয়ে যায়। জাঙ্কুক তে আর সুগা বাসায় ফিরে আসে। দেখ তো, মনে হয় জাঙ্কুকটা চলে এসেছে। এক্ষুনি যাচ্ছি মা। ভাইয়া, কি হয়েছে তোর? হাতে ব্যান্ডেজ কেন? আরে এমন কিছুই না, একটা ছোট অ্যাক্সিডেন্ট। একটু সাবধানে চলবি তো বাবা, তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে? আহা মা, তেমন কিছুই না। আমাকে নিয়ে ভাবতে গিয়ে তো নতুন মানুষটার কথা ভুলে গেছো মা। ওহো। জিন তাকিয়ে দেখে তে মুখ ছোট করে চুপ করে একপাশে দাঁড়িয়ে আছে। এটা আমাদের ভাবি। ভাবি কি সুন্দর ভাইয়া, স্কিনটা একদম ফ্রেশ। ভাবি, তুমি মুখে কি ক্রিম ব্যবহার করো? বাসায় ঢুকতে না ঢুকতে জিমিনের এমন বোকা বোকা প্রশ্নে তে ভেবা চেকে খেয়ে যায়। আহ জিমিন, থামবি? মেয়েটা আসতে না আসতেই তো রূপচর্চার ঝুড়ি সাজিয়েছিস। বাহ রে, আমি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করলাম আর তোমাদের কাছে সব ফালতু লাগছে? জিমিন কথাগুলো বলতে বলতেই পিছনে তাকায় আর দেখে সুগা মুখ টিপে হাসছে। ইস, যা তা অবস্থা। জিমিনের লজ্জায় কান গরম হয়ে গেছে। এই বাড়িতে আসতে কোনো সমস্যা হয়নি তো তেনা? তে এগিয়ে এসে জিনকে সালাম করতে করতে বলে, না মা, কোনো সমস্যা হয়নি। জিন তেকে নিয়ে গিয়ে সোফায় বসে। জাঙ্কুক, জিমিন আর সুগাও বসে। তোমার বাসায় কে কে আছে? আমি, মা, বাবা আর বোন। তোমার মায়ের কথা মনে পড়ছে? আমিও কিন্তু তোমার আরেকটা মা। হয়তো তোমার নিজের মায়ের মতো হতে পারবো না, কিন্তু তোমার মায়ের কথা মনে পড়তেও দেবো না, দেখে নিও। মা, ওর নিজের মা নেই, মারা গেছে। বাসায় যিনি আছেন সে ওর সৎ মা। জিনের চোখ করুণ হয়ে আসে। সে খুব ভালোভাবেই জানে একটা পরিবারে সৎ মা থাকলে সেই পরিবারের আগের সন্তানদের ঠিক কি অবস্থা হয়। কষ্ট পেও না মা, আমাকে তোমার আপনি ভাবতে পারো। আর এটা নাও। জিন তার গলা থেকে একটা চেইন খুলে তেকে পরিয়ে দেয়। প্রথমবার ছেলের বউর মুখ দেখলাম, একদম খালি মুখে তো দেখা যায় না, তাই না? এখন রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। জাঙ্কুক, ওকে নিয়ে যা। তে মাথা নিচু করে জাঙ্কুকের সাথে রুমে চলে যায়। জেনি এতক্ষণ সবটাই দেখছিল আর রাগে ফুঁসছিল। এত আদিক্ষেতা দেখে তার সহ্য হচ্ছিল না। তে জেনিকে দেখে একটু মুচকি হাসে, কিন্তু জেনি রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। তে বুঝতে পারে না জেনি তার সাথে এই ধরনের ব্যবহার কেন করলো। তবুও তে কিছু বলে না, নিজের রুমে চলে যায়। কি রে রোজ, তোর না দেশে আসার কথা? কোনো খোঁজ খবর নেই কেন তোর? এদিকে তো পটির বেবি চলে এসেছে। আমার না এসব একদম সহ্য হচ্ছে না, তুই তাড়াতাড়ি চলে আয়। আসবো তো আপু, ভেবে নে আমি আসছি।
খুব শীঘ্রই চলে আসবো, তুই চিন্তা করিস না। তে বেডরুমে ঢুকে দেখে পুরোটা বেডরুম তার অসংখ্য ছবি দিয়ে সাজানো। তে এগিয়ে গিয়ে দেখে বেডের সামনে এদের একটা ছবি অনেক বড় করে টানানো। তে হা করে দেখছে সেটা। এটা তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন তোলা ছবি, তোমার অনুমতি ছাড়াই তুলেছিলাম। অবশ্য সবগুলো ছবি তোমার অজান্তে তোলা, আমাকে মাফ করে দিও মাধবীলতা। তে নিজের অজান্তে হেসে ফেলে। সামান্য ছবি তোলা নিয়ে এত কমা যাওয়ার কি আছে, পাগল পুরো। এভাবে হেসো না মাধবীলতা, বুকের বাম পাশটা কেমন কেমন করে। এর লাজুক হাসি আরো দ্বিগুণ হয়ে যায়। নয়নতারা, আর কতদিনে পাবো তোমাকে? এই প্রথমবার কাউকে মন থেকে ভালোবেসেছি। আবারও সেই জাঙ্কুক আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কি করবো আমি, কিভাবে ফিরে পাবো তোমাকে? একটাবার, শুধু একটাবার তোমাকে নিজের কাছে পেলে সারা জীবনের জন্য নিজের করে রেখে দেবো। কোনোদিনও কাউকে খুঁজে পেতে দেবো না তোমাকে। হ্যালো মামুনি। হ্যাঁ বাবা, কি খবর তোর? মাকে তো ভুলে গিয়েছিস। না মামুনি, এসব কি বলছো? আমি নয়নতারাকে খুঁজছি মা। সে তো আমি জানি বাবা, তুই মেয়েটাকে বড্ড ভালোবাসিস তাই না? আমারও অনেক দেখতে ইচ্ছে করে মেয়েটাকে, কিন্তু একটা মেয়েকে খুঁজে পেতে এত সময় লাগে? পেয়েছিলাম মামুনি, কিন্তু অল্পের জন্য হারিয়ে ফেলেছি। কিভাবে? থাক না মামুনি সেসব কথা। তাই মনে মনে বলে, একটুর জন্য, জাস্ট একটুর জন্য হাত ফসকে গেছে। নেক্সট টাইম এমন আর হবে না। তুই আমার কাছে চলে আয় বাবা, অনেকদিন হলো দেখি না তোকে। এখন না মামুনি, তবে আসবো, খুব তাড়াতাড়ি আসবো। তোমাকে অনেক মিস করি। এখন রাখছি, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। কেটে গেছে দুটো মাস। তে আর জাঙ্কুক দুজন দুজনকে অনেক ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলা হয়ে উঠছে না। তে চাইছে জাঙ্কুক তাকে আগে বলুক আর আগে কাছে টানুক। এদিকে জাঙ্কুক চাইছে তে নিজ থেকে ধরা দিক। তে ইদানিং অনেক মন খারাপ থাকে। কারণটা জাঙ্কুকের অজানা নয়। সেদিন তে তার মায়ের মতো কাউকে দেখেছিল। এটা কি তের চোখের ভুল, নাকি এর পিছনে অন্য কোনো কাহিনী আছে? জাঙ্কুকের জানতে হবে সবটা। সুগা পা টিপে টিপে জাঙ্কুকদের বাসায় ঢুকছে। যদিও এই বাসায় ঢোকার জন্য সুগার অনুমতির প্রয়োজন নেই, তবুও আজকে সুগার উদ্দেশ্যটা ভিন্ন। সুগা চুপি চুপি জিমিনের রুমে বিছানার উপর একটা কাগজ আর একটা প্যাকেট রেখে চলে আসে। জিমিন তখন গোসল করতেছিল। সুগা পা টিপে টিপে বের হয়ে যাচ্ছিল। তুমি কখন এসেছিলে বাবা? আন্টি না, মানে একটু কাজ আসলে। এত তো এক্সপ্লেইন দিতে হবে না, তুমি তো এই বাসারই ছেলে। এখানে এসো, বসো এখানে। সুগা আস্তে করে জিনের পাশে গিয়ে বসে পড়ে। জিমিন ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে রূপচর্চা নিয়ে ব্যস্ত। আজ কলেজে ফাংশন আছে, তার যেতে হবে সেখানে, সেই জন্য এত তোড়জোড়। এরপর বিছানার উপর থেকে ড্রেস নিতে গিয়ে দেখে একটা চিরকুট রাখা আর পাশে একটা প্যাকেট। জিমিন চিরকুটটা হাতে নেয়। তাতে লেখা ছিল, আজ প্লিজ এই ড্রেসটা পরো, তোমাকে না কালো ড্রেসে অনেক সুন্দর লাগে। জিমিন বুঝতে পারতেছিল না এই ড্রেসটা কে রাখলো। জিমিন প্যাকেটটা খুলে দেখলো অসম্ভব সুন্দর একটা কালো রঙের ড্রেস। জিমিন একবার ভাবলো এটা সুগা দিয়েছে, আবার ভাবলো যদি সুগা না দিয়ে থাকে, সুগা তাকে ভালোবাসলে একটা বারের জন্য বলেনি কেন। তাই জিমিন ড্রেসটা পরে না, অন্য একটা সাদা রঙের ড্রেস পরে। জিমিন নিচে এসে দেখে সুগা বসে আছে, তার মায়ের সাথে কথা বলছে। সুগা জিমিনকে দেখেই ওর মনটা ভেঙে যায়। তার মানে জিমিন ওকে ভালোবাসে না, ফিলিংসটা শুধু তার একার। সুগা কোনো রিয়াকশন দেখায় না। এদিকে জিমিন ভেবেছিল এটা যদি সুগা দিয়ে থাকে তাহলে তো ওর কোনো রিয়াকশন থাকবে, যেহেতু ড্রেসটা আমি পরিনি, তার মানে এটা সুগা দেয়নি। জিমিন মূলত সুগাকে পরীক্ষা করার জন্যই ড্রেসটা পরেনি। সুগা সেদিনের মতো মন খারাপ করে চলে যায়। আর সেই দিনের পর থেকে জিমিনদের বাড়িতে খুব কম আসে। জিমিনের সাথে দেখা হলেও চোখ ফিরিয়ে নেয়, অন্যদিকে চলে যায়। জিমিন কষ্ট পায়, খুব কষ্ট পায় তার একতরফা অনুভূতিগুলোর জন্য। বড্ড খারাপ লাগে তার। কি করছো? বসে বসে আকাশের তারা গুনছিলাম। বেলকুনি থেকে তারা বেশি ভালো দেখা যায় না, ছাদে চলে এসো। আপনি কোথায়? তোমার জন্য ছাদে অপেক্ষা করছি মাধবীলতা। কখন এসেছেন সেটা না হয় আসলেই বলছি। তে দ্রুত ছাদে যায়, গিয়ে দেখে পুরো ছাদটা ফুলে ফুলে সাজানো আর সবাই হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তে অবাক হয়ে যায়, হঠাৎ এত আয়োজন। তেকে দেখে সবাই একসাথে বলে ওঠে, হ্যাপি 2 মান্থ অ্যানিভার্সারি। তে অবাকের চরম পর্যায়ে। 2 মাসেও কেউ অনুষ্ঠান করে নাকি? এসবের কি দরকার ছিল? তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া মাধবীলতা, তাই আমি প্রতিটি মুহূর্তেই সেলিব্রেট করতে চাই। এসো কেক কাটবো। যিনি মনে মনে ভাবছে এই সবকিছু আমার প্রাপ্য, কোথা থেকে কে উড়ে এসে জড়ে বসে আমার অধিকারটা কেড়ে নিয়েছে। রোজটা যে কেন আসছে না, অসহ্য লাগছে আমার। এসব আর নিতে পারছি না। 1 মিনিট ভাইয়া, 12টা বেজে গেছে।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আম্মু, হ্যাপি বার্থডে টু ইউ। আজ যে আমার জন্মদিন, আমি তো ভুলে গিয়েছিলাম। বুড়ো বয়সে কি সব মানায় বল? প্রতি বছরই তো এসব করিস। ওই তুমি বুড়ো মা, এখনো ফেসিয়াল করলে তোমাকে আমার থেকে ইয়ং লাগবে, বুঝছো? জিমি ঠিক বলেছে আন্টি, আপনি এখনো অনেক ইয়ং। এই নিন, এটা আপনার গিফট, খুলে দেখবেন কেমন লেগেছে জানাবেন কিন্তু। জিনকে সবাই গিফট দেয়, এমনকি জেনিও দেয়, কারণ জিনি জাঙ্কুককে ভালোবাসে। তেকে সহ্য করতে না পারলেও জিনকে অনেক ভালোবাসে, কারণ জিন তাদের মায়ের মতোই ভালোবাসা দিয়ে বড় করেছে। এর মন খারাপ হচ্ছিল, সে জানেই না আজ তার শাশুড়ি মায়ের জন্মদিন। আর এটা ভেবে অনেক ভালো লাগছিল তের। জাঙ্কুক ওর পরিবারের সবাই কত ভালো, একে অপরের কত খেয়াল রাখে, মন থেকে ভালোবাসে। তে ভেবে পাচ্ছে না তার ভাগ্যটা কি এতটাই ভালো যে এত সুন্দর একটা পরিবার সে পেয়েছে। কি ভাবছো তে মা? দূরে দাঁড়িয়ে আছো কেন? সেলিব্রেশন কিন্তু শুধু আমার একার না, উপলক্ষ তুমিও, তাই এদিকে এসো। আমি দুঃখিত মা, আমি আগে থেকে জানতাম না আজকে আপনার জন্মদিন, তাই কোনো গিফট। তুমি নিজেই তো একটা গিফট আমার জন্য, আমার আর নতুন করে কোনো গিফটের দরকারই নেই। কাছে এসো। তেরাজ বড্ড কান্না পাচ্ছে, খুব করে কাঁদতে ইচ্ছে করছে। এ তো কষ্টের কান্না নয়, বরং খুশির কান্না। কান্না করো না মা। তে জিনকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। জাঙ্কুকেরও তের চোখের পানি সহ্য হচ্ছে না। কাঁদলে চলবে না, আমার বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে খুব। আমি তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে চাই। কথাটা শুনে তের নজর জাঙ্কুকের দিকে যায়। জাঙ্কুকও তের দিকেই তাকিয়ে আছে। তের এবার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। জিমিন আর সুগা একে অপরের দিকে অভিমানের দৃষ্টি বিনিময় করছে। সবারই এত এত খুশির মুহূর্তে শুধু একজনেরই খুব খারাপ লাগছে, খুব বেশি খারাপ লাগছে। সে হচ্ছে জেনি, কিন্তু সে মুখে কিছুই প্রকাশ করতেছে না। 3 দিন পর দরজার কলিং বেলের শব্দে তে গিয়ে দরজা খুলে নেয় একটা অপরিচিত মেয়ে। কি ব্যাপার বলো তো? আমি কি ভুল করে ভুল বাড়িতে চলে আসলাম? বাসাটা তো ঠিকই আছে। তাহলে নতুন মুখটা কে গো? নিশ্চয়ই তুমি আমাদের নতুন ভাবি, তাই না? তে মুস্কি হেসে মাথা নাড়ে। তুমি তো সত্যি অনেক সুন্দর ভাবি। ইস মাশাআল্লাহ, কারো নজর না লাগে। কি রে, তুই কখন এলি? এই তো ভাইয়া। আরে রোজমা, কতদিন পর মামনিকে মনে পড়লো, তাই না? আপু, আমার জন্য কি এনেছো বলো? আমি যে ফেস মাস্ক আনতে বলেছিলাম সেটা এনেছো তো? আমার মুখে দেখো পোর্স হয়ে যাচ্ছে। সব এনেছি, সব এনেছি। আগে আমাকে রুমে তো ঢুকতে দে। আরে রোজ, তুই এসে গেছিস? আয় তো রুমে আয়, তোর সাথে অনেক দরকারি কথা আছে। আহা আপু, মাত্র তো আসলাম, একটু বসি না এখানে। একদম না, আগে আমার সাথে কথা বলবে তারপর। জেনি রোজকে টেনে নিয়ে যেতে থাকে। রোজ চোখ দিয়ে ইশারা করে সবার থেকে মাপ চায় আর বোঝায় তার বড় বোনের মাথায় একটু ছিট আছে। আগে তাকে একটু ঠিক করে সে আবার আসছে বলে মুচকি হেসে রোজ চলে যায়। তে বুঝতে পারে এটা জেনির বোন, যার কথা সে জাঙ্কুকের মুখে শুনেছে। জেনি তার সাথে শুরু থেকে খারাপ ব্যবহার করতো, তাই তে মন খারাপ করায় জাঙ্কুক থেকে জানিয়েছে যে জেনি তাকে ভালোবাসতো, তাই সে তাকে সহ্য করতে পারে না। কিন্তু এই রোজ আর জেনি আপন বোন হলেও দুজনের মধ্যে এত বিস্তর তফাৎ তের নজর কেড়েছে। কি রে, এসে থেকে পিরিত জমিয়েছিস? তোকে কেন আসতে বলেছি আমি? ওদের সাথে পিরিত করার জন্য? আপু সত্যি বলতে ভাবি না অনেক কিউট, আর জাঙ্কুক ভাইয়ের সাথে মানিয়েছো। তুই তো বুঝিস সব, বল ওরা বিবাহিত, ভাইয়ের খুশি তো আমাদের খুশি, তাই না? কি রে, তুই দেশের মাটিতে পা রাখতে না রাখতে তোর কথার ধরন পাল্টে ফেলেছিস কেন? আমি তোকে বলেছি না আমি জাঙ্কুককে ভালোবাসি, তারপরও তুই মেয়েটাকে জাদু জানে সবাইকে বশ করে ফেলছি কিভাবে? আহা আপু, তে ভাবি তো আর আমাকে কিছু বলেনি, বাদ দে না। আমি সত্যি ভেবেছিলাম কিছু একটা করব, কিন্তু তে ভাবি সম্পর্কে আমি জাঙ্কুক ভাইয়ের থেকে যা কিছু শুনেছি, তারপর আমার কেন জানি মনে হয় ওর এইটুকু সুখ পাওয়ার ভাগ্য আছে। মেয়েটা বড় দুঃখী যাবো। তুই শেষ পর্যন্ত তোর বোনের কষ্ট দেখতে পাচ্ছিস না, ওই মেয়ের কষ্ট নিয়ে ভাবছিস। আমার জন্য যে তুই একবারকে জান দিতে প্রস্তুত ছিলি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি না অনেক টায়ার্ড আপু, আমাকে একটু মাথা টিপে দে না, আর আমরা এসব নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? আমার লক্ষ্মী আপু রাগ করে না, আমার কি ওটা পোটা। এরপর রোজই জেনিকে বুঝিয়ে এই বাসা থেকে নিয়ে গেছে। জেনি অনেক কষ্ট পেয়েছে ঠিকই, কিন্তু পরে মেনে নিয়েছে, কারণ একতরফা ভালোবাসা আসলে কারোর জন্য সুখের না। রোজ আর জেনি আরো 15 দিন মতো ছিল, আর ওদের দুই বোনের সাথে তের অনেক ভালো সম্পর্ক হয়ে যায় এর মধ্যে। স্যার, মেয়েটাকে তো ওই বাসা থেকে বেরই করে না, আর ওই বাসার অনেক সিকিউরিটি, কোনোভাবে ওই বাসায় ঢোকা যাবে না। ওই বাসায় ঢোকা অসম্ভব হলেও ওই বাসা থেকে নয়নতারাকে বের করে নিয়ে আসা খুব একটা অসুবিধা হবে না। তুই শুধু ফোন নাম্বারটা জোগাড় করে দে।
তে বারবার জাঙ্কুককে ফোন করছে কিন্তু কেউই ফোন তুলছে না। তে বুঝতে পারছে না এবার সে কি করবে। একটা অপরিচিত নাম্বার থেকে ফোন করে থ্রেট দিয়েছে যে তারা জাঙ্কুককে মেরে ফেলবে যদি তে তাদের কথা না শুনে। এই খবর পাওয়ার পর থেকেই তে বারবার ফোন দিচ্ছে জাঙ্কুককে, কিন্তু জাঙ্কুকও ফোন তুলছে না। তের মাথা কাজ করতেছে না, সত্যি কি জাঙ্কুক বিপদে আছে? তে আর কোনো দিক দিশা না পেয়ে সব সিকিউরিটি অপেক্ষা করে বাসা থেকে বেরিয়ে আসে আর একটা কালো গাড়ি দেখতে পায়। তে গাড়িটার দিকে এগিয়ে যায়, গাড়িটার কাছে যেতেই কেউ গেট খুলে দেয় আর তেকে টান মেরে গাড়িতে তুলে নেয়। সেখানে সম্পূর্ণ কালো পোশাক পরা একটা লোক, মুখে মাস্ক দিয়ে ঢাকা। জাঙ্কুক কোথায় আছে? কি হলো বলুন, আপনি আমাকে গাড়িতে টেনে তুললেন কেন? তখনই হঠাৎ তের ফোন বেজে উঠলো। তে হাতে নিয়ে দেখে জাঙ্কুক কল দিয়েছে। কপাল কুঁচকে এলো তের। রিসিভ করতেই পাশের লোকটি ফোনটা নিয়ে লাউড স্পিকারে দিল। কি হয়েছে তে, এতবার ফোন দিয়েছো কেন? জান, আমি মিটিং এ ছিলাম তাই ফোন ধরতে পারিনি। তুমি ঠিক আছো তো? এখন থেকে ঠিক থাকবে। এই কথাটা বলে লোকটা ফোনটা কেটে সুইচ অফ করে দিল। আমি বড় বড় চোখ করে তাকালাম লোকটার দিকে। হালকা চেনা চেনা মনে হলো। ততক্ষণে গাড়ি চলা শুরু হয়ে গিয়েছে। রেগে চিল্লিয়ে বললাম, কি হচ্ছে এটা? লোকটা বাঁকা হেসে বলল, ধোকা। সকালে মৃদু আলো চোখে পড়তে পিটপিট করে চোখ খুললাম। মাথা ভার লাগছে ভীষণ। চোখ খুলে তাকিয়ে যাকে দেখলাম তাতে আমার চোখ দুটো বড় বড় হয়ে এলো আর মুখ থেকে উচ্চারিত হলো, কাই। কাই মাথা নিচু করে হাসলো। ইয়াহ, আই অ্যাম। আপনি আমাকে তুলে এনেছেন কেন? ভালোবাসি তাই। দেখুন, ভালো হবে না কিন্তু। জাঙ্কুক জানতে পারলে আপনার কপালে অনেক দুঃখ আছে। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার মতো ভালো তোমাকে কেউ বাসতে পারবে না, জাঙ্কুকও না। আর আমি জাঙ্কুককে ভয় পাই না। দেখুন, যেতে দিন আমাকে। আমি আপনাকে ভালোবাসি না। তোমার ভালোবাসার দরকার নেই, তুমি শুধু আমার পাশে থেকো। আমার একার ভালোবাসাই আমাদের দুজনের জন্য যথেষ্ট। আপনি পাগল হয়ে গেছেন, আপনি পাগল হয়ে গেছেন। আমি বিবাহিত, জাঙ্কুক আমার স্বামী। এটাই তো সমস্যা। আমার থেকে সবসময় এক স্টেপ এগিয়ে থাকে আর সবকিছু ছিনিয়ে নেয় আমার থেকে। কিন্তু এবার আমি আমার ভালোবাসা ছেড়ে দেব না। আপনি আমাকে নবীন বরণে দেখেছেন, আর জাঙ্কুক আমাকে তার অনেক আগে থেকে ভালোবাসে। আর ও আমাকে ছিনিয়ে নেয়নি আপনার থেকে, বরং আপনার হাত থেকে আমাকে বাঁচিয়েছে। তাই এর রাগে কপালে রক্ত বলে উঠলো, যেটা দেখে তে যথেষ্ট ভয় পেয়ে যায়। আমি জাঙ্কুকের কাছে সারা জীবন হেরে এসেছি, এবার আর না। আর আমি খুব ভালো করে জানি ও তোমাকে জোর করে ভয় দেখিয়ে বিয়ে করেছে। তুমিও তো ভালোবাসো না? আর বিয়ে তো দূর, তোমার যদি 10টা বাচ্চা হয় তাতে আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে ভালোবাসি নয়নতারা, আমি ভালোবাসি জাঙ্কুককে, অনেক ভালোবাসি। কে বলেছে আমি জাঙ্কুককে ভালোবাসি না? কি বললে তুমি? যা বলেছি ঠিক বলেছি। আমি অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি জাঙ্কুককে। তাই নজর ছোট হয়ে এলো, চোখ রক্তিম বর্ণ ধারণ করলো। তাই একটু একটু করে তের দিকে এগিয়ে আসছিল, তে পিছিয়ে যাচ্ছিল। তে ভাবছে হয়তো এখনই কিছু উল্টোপাল্টা ঘটে যাবে, কিন্তু তেকে অবাক করে দিয়ে তাই ফ্লোরে ধপাস করে বসে পড়লো। ছোটবেলায় মা আমাকে ছেড়ে চলে গেছে, বাবা ব্যবসার জন্য সময় দেয়নি। বড্ড অসহায় বাচ্চাদের মতো বড় হয়েছি। বড় বয়সে একটা মা পেয়েছিলাম, সে আমাকে অনেক ভালোবাসে। আর তোমাকে দেখার পর মনে হয়েছিল এবার বুঝি জীবনটা পূর্ণ হবে। সত্যি বুঝি তুমি আমার কপালে নেই। ভেবেছিলাম নিজেকে শুধরে নেব, পাল্টে দেবো সব, কিন্তু আমার ভাগ্য সহায় হলো না। তাই কাউকে একটা ফোন করে, তেকে ওদের বাসার সামনে ছেড়ে দিয়ে এসো। তে অবাক হয়ে কাইকে দেখছে। সে যে কায়ের বর্ণনা শুনেছিল, এটা সেটাই তো। আজকের কাইকে বড্ড অসহায় লাগছে তের কাছে। তাহলে কি কাই তাকে সত্যি ভালোবেসেছিল? তোমরা কিভাবে ওকে একা যেতে দিলে? তোমাদের এক একটাকে কুকুরের মতো গুলি করে মারবো আমার তের কিছু হলে। স্যার, ম্যাডাম কিছুতেই কথা শুনছিলেন না, জোর করে বের হয়ে গেছেন। তোরা সাথে গেলেও তো পারতি, সব অপদার্থের দল। জাঙ্কুক যখন সব স্টাফদের সাথে রাগ করতেছিল, তখন তে বাসায় এসে একদম শান্ত লাগছিল তেকে। জাঙ্কুক তেকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। তো তুমি ঠিক আছো তো তে? কিছু হয়নি তো তোমার? হ্যাঁ, আমি ঠিক আছি। জাঙ্কুক সেখান থেকে আর 1 মিনিটও দাঁড়ায় না, তেকে নিয়ে রুমে চলে যায়। তে তখন জাঙ্কুককে সবটা খুলে বলে। জাঙ্কুক নিজেও বিশ্বাস করতে পারতেছিল না যে তাই এমন করেছে, কিন্তু জাঙ্কুক তেকে আর বেশি কিছু বলে না, কারণ তে এমনিতে অনেক ভয় পেয়ে গিয়েছিল। বেশ কিছুদিন পর জাঙ্কুক তেকে ফোন করে। হ্যালো, কি করছো? বসে আছি। রেডি হও। কেন? তোমাকে নিয়ে বের হব। কোথায় যাব? গেলেই বুঝবে। আজ তোমাকে নতুন কিছু সত্যের মুখোমুখি হতে হবে, তে নিজেকে প্রস্তুত করে নাও। জাঙ্কুক ফোনটা কেটে দেয়। তে রেডি হতে হতে ভাবছিল, কি এমন সত্য, কিসের জন্য রেডি হতে হবে তাকে? তে বুঝে উঠতে পারছিল না।
জাঙ্কুক আসে আর তেকে গাড়িতে করে নিয়ে যায়। আমরা কোথায় যাচ্ছি? বললাম না তোমাকে একটা সত্যের মুখোমুখি করতে। কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু হঠাৎ তুমি আমার কলেজে? আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল তাই। কি কথা? তোমাকে তো আমি ভালোভাবে চিনিও না। আমি আপনার খুব কাছের একজন মানুষের কাছের মানুষ। তোমার এসব খেয়ালি কথাগুলো আমি বুঝতে পারছি না বাবা। যা বলার সরাসরি বলো। আপনার মেয়ে তে কোথায়? তে? তুমি তেকে কিভাবে চেনো? সেটা পরে বলছি, বলুন না আপনার মেয়ে তে কোথায়? আমার ভাইয়ের কাছে দেখে এসেছিলাম, সে তার মামার কাছেই আছে। সত্যি কি তাই? একবার খোঁজ নিয়ে দেখেছেন আসলে সে কোথায় আছে? আমি জানি আমার ভাই তার পুরোপুরি খেয়াল রাখবে। আমি আর সে মুখো হতে চাই না। আমার একটা মেয়ে আছে, আমি তাকে নিয়ে থাকতে চাই। আর তুমি সত্যি কে? এত প্রশ্ন কেন করছো? আমি কে সেটা বলবো বলেছি তো। আমার প্রশ্ন হলো, তুই কি আপনার মেয়ে না? আর মেয়ে আছে মানে একটা মেয়েকে নিয়ে বেঁচে আছেন, আরেকটা মেয়ে মরে গেল নাকি বেঁচে রইলো তার কোনো খোঁজ দেবেন না আপনি? ওই সংসারটা আপনারই, কিভাবে সব ছেড়ে চলে আসতে পারেন? না না, আমার কোনো সংসার নেই। কোনো প্রতারকের সংসারকে নিজের সংসার বলতে ঘেন্না হয় আমার। আপনার জানাই কিছু ভুল আছে আন্টি। আমি কিছু কথা বলছি, মাথা ঠান্ডা রেখে শুনুন। বিক্রিন চৌধুরী সত্যি আপনাকে ভালোবেসেছিল। আপনি তাকে ভুল বুঝেছেন। আমি কোনো ভুল বুঝিনি। তুমি কিছুই জানো না, কিচ্ছু না। আমি সব জানি। আপনার জানাই ভুল ছিল। আগে আমার কথাগুলো শুনুন। বিক্রিন চৌধুরী আগে একটা প্রেম করতেন, এটা সত্যি। কিন্তু তার সেই গার্লফ্রেন্ড তাকে ছেড়ে একটা বড়লোক একজন ছেলের সাথে বিয়ে করে নিয়েছিল। তাই আপনার শ্বশুর মশাই নিজে পছন্দ করে আপনাকে এই বাড়ির বউ করে নিয়েছিল। হ্যাঁ আমি তা জানি, কিন্তু বিয়ের আগে যাই করুক তাতে আমার কোনো প্রবলেম নেই। বিয়ের পর যেটা করেছে তাই কি হবে? সেখানেই তো আপনার বোঝার ভুল আছে। আন্টি শুনুন, তে জন্ম নেবার পর লিসার বাবা মানে আপনার হাজবেন্ডের প্রাক্তনের স্বামী মারা যায়। তখন তিনি ফিরে এসেছিলেন বিক্রিন চৌধুরীর কাছে। কিন্তু বিক্রিন চৌধুরী তখন আপনাকে ভালোবেসেছিল বলে তাকে ফিরিয়ে দেয়। এরপর থেকে ওই মহিলা নিজের খেল দেখানো শুরু করে, আপনার কানে বিষ ঢালতে শুরু করে। তাতেও যখন কাজ হলো না তখন আপনার গাড়ির ব্রেক ফেল করায়। যেদিন আপনি আর তে আপনার বাবার বাড়ি যাচ্ছিলেন সেই দিন। কিন্তু ভাগ্যবশত আমি পানিতে পড়ে গিয়েছিলাম। আমার থেকে আমি রাস্তার পাশে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দিই। আমি জ্ঞান হারানোর আগ অব্দি দেখি গাড়িটাতে আগুন লেগে গেছে। আর কিছু মনে নেই আমার। সেখান থেকে তেও বেঁচে যায়। আর সবাই আপনাকে অনেক খুঁজেও লাশ বা আপনি কাউকে পায়নি, তাই ভেবে নিয়েছিল যে আপনি মারা গেছেন। হ্যাঁ আমি মারা গেছি তো। আমার জন্য একটা সপ্তাহ অপেক্ষা করেনি বিক্রিন চৌধুরী। হ্যাঁ, তার কারণ আপনার তে। সে অনেক অসুস্থ হয়ে যায় আর সেই সুযোগই নেয় লিসার মা। তের পুরোপুরি খেয়াল রাখে, বিক্রিন চৌধুরীর বিশ্বাস অর্জন করে। শুরুতে এই কন্ডিশনে বিয়ের জন্য রাজি করায়। সে কখনোই স্ত্রীর অধিকার চাইবে না, শুধু তের খেয়াল রাখবে আর লিসার জন্য একটা পরিচয়। তাই রাজি হয়েছিল আপনার স্বামী। আর সেই বিয়ের দিন আপনি সেখানে উপস্থিত হয়েছিলেন। হ্যাঁ, তখন আমার পেটে তের ছোট বোন মমো। আমি সেখানে গিয়ে দেখি তাদের বিয়ে হচ্ছে। রাগে দুঃখে বের হয়ে আসি, সোজা চলে আসি আমার ভাইয়ের কাছে। ভাই আমাকে কথা দিয়েছিল তেকে সে মানুষ করবে। আনতে গিয়েছিল তো দেয়নি লিসার মা, কারণ আপনার শ্বশুর আপনার নামে তার সব সম্পদ উইল করে দিয়ে গিয়েছিল, যেটাতে 24 বছর বয়সে সে পাবে। কি কি বলছো এসব? আমি তো সব কিছু জানি না। কিন্তু আপনার স্বামীর দ্বিতীয় বউ সেটা জানতো, তাই সে তেকে হাতছাড়া করেনি। তবে তেকে কাজের মেয়ের মতো খাটিয়েছে সেই ছোট্টবেলা থেকে। তের বাবা কিছু করেনি। তে তার মেয়ে না, সে তো অন্ধ হয়ে গিয়েছিল। লিসার মা তার প্রথম প্রেম ছিল, পুরুষ মানুষ। তাই লিসার মায়ের প্রতি তার আবার প্রেম জেগে ওঠে। আর সেই সুযোগে ওই মহিলা তের প্রতি ওর বাবার কান ভারী করে তোলে। তুমি কি বলো তো? তুমি এত কিছু কিভাবে জানো? আমি তের স্বামী। তো তুমি তের স্বামী? কেমন আছে আমার তে? সে ভালো আছে, অনেক ভালো। আমি তার সাথে দেখা করতে চাই। আমি একটাবার ওর কাছে ক্ষমা চাইতে চাই। ঠিক আছে, আমি তেকে নিয়ে আসবো। মা, মমো, আমি সব শুনেছি মা। আমি আপুকে দেখতে চাই। আমার আপুর কাছে আমাকে নিয়ে চলো। আমি নিয়ে আসবো তোমার আপুকে। দুলা ভাই, আপনি আপুকে কিভাবে চিনেন? আর এত কথা কিভাবে জানলেন? আমি একদিন রাস্তায় তোমার আপুকে দেখেছিলাম, আমার অনেক ভালো লেগে গিয়েছিল। আর আমি তখন থেকে বিয়ে করার জন্য প্রস্তাবও পাঠিয়েছিলাম, কিন্তু তখনও সেই মহিলা রাজি হয়নি। তাই আমি থেকে গোপনে ভালোবেসে গিয়েছি। সেকেন্ড টাইম যখন আবার বিয়ের প্রস্তাব দিই তখনও সে আমাকে ফিরিয়ে দেয়। তাই বাধ্য হয়ে ফ্যামিলি সহ তুলে এনে ভয় দেখিয়ে বিয়ে করেছিলাম থেকে। আর আমি লোক লাগিয়ে খোঁজ নিয়ে জেনেছি সবটা। এসব তে জানে।
না, সে জানে না। তাকে সেসব জানানোর দায়িত্ব কিন্তু আপনার। তে নাম, আমরা এসে গেছি। এটা কার বাসা? নামলে সব জানতে পারবে। তে ভিতরে ঢুকে তার মাকে দিকে থমকে যায়। তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক মাথা নেড়ে সায় দেয়, হ্যাঁ এটাই তার মা। তে কাঁপা কাঁপা পায়ে মায়ের কাছে যায়। তের মা তখন তেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। মমো এগিয়ে আসে। তে ফিরে পায় তার মা আর বোনকে। এরপর তের মা তেকে সবটা খুলে বলে। তে রাগে ঘেন্নায় কাঁপতে থাকে। আন্টি চলুন, আরো একটা কাজ বাকি আছে। যে কি কাজ? যে এত বড় অন্যায় করলো, আপনার জীবন থেকে এতগুলো দিন কেড়ে নিল, আপনার সন্তানকে আপনার থেকে দূর করলো, সংসারটা ভেঙে দিল, তাকে আপনি এমনি এমনি ছেড়ে দিবেন? তার জন্য উপযুক্ত ব্যবস্থা করবেন না? জাঙ্কুক এরপর তে, মমো আর আয়ুকে নিয়ে যায় তেদের বাসায়। পুলিশে নিয়ে যায় সাথে করে। লিসার মায়ের বিরুদ্ধে সব প্রমাণ দেখিয়ে পুলিশে ধরিয়ে দেয় ওই মহিলাকে। বেকুইন আবারও ফিরে আসতে চায় ওর জীবনে, কিন্তু আয়ু তাকে প্রত্যাখ্যান করে। যে বাবা নতুন বউ পেয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, নিজের মেয়ের প্রতি এতটা অবিচার করতে পারে, তার জন্য কোনো ক্ষমা হয় না। ওরা সবাই বের হয়ে আসে বাড়ি থেকে রাতের বেলা। জাঙ্কুক শুধু পায়চারি করে চলেছে। ওই যে সামনে একজন মহিষী, মা আর বোনকে পেয়ে স্বামীকেই ভুলে গেছে। এদিকে জাঙ্কুকের কাজ পড়ে গেছে, বাসায় ফিরতে হবে। আর তেকে ছাড়া সে বাসায় কোনোভাবেই ফিরবে না। একটা কারণ হলো তেকে রাতে না দেখে জাঙ্কুকের ঘুম আসে না। অন্য কারণটা হলো তেকে একা থাকতে বড্ড ভয় হয়। জাঙ্কুক হাজারো জড়তা বলে শেষমেশ এগিয়ে গেল। তে বাসায় যাবে না? ও একটু থাকুক না বাবা, তুমিও থাকো না। এতদিন পর মেয়েকে পেয়েছি, ছাড়তে মন চাইছে না। না মা, আমার অনেক জরুরি কাজ পড়ে গেছে, আর কালকে না হয় আবার নিয়ে আসবো। প্লিজ আজকে যেতে দিন। মোহাম্মদ দিকে খোঁজাবে না বলে, কি যাতে করেছিস আপু? দুলাভাই তো এক রাতে তোকে ছাড়া থাকতে চাইছে না। চুপ কর মোমো, ডাক্তার খাবি। অনেক বাজি হয়েছিস তুই। এখন আমি বাজি। কাল সত্যি সত্যি নিয়ে আসবে তো? হ্যাঁ মা, নিয়ে আসবো। এর মধ্যে আয়ুব ফোন আসে। আয়ুব কথা বলতে উঠে যায়। মাধবীলতা রেডি হয়ে নাও, রাত হয়ে যাচ্ছে। তে আর কি করবে, অগত্যা রেডি হতে যায়। বাবা শোনো, আমার একটা ছেলে আছে, ছেলে না তবে ছেলের মতো। ও আসতে চাইছে, প্লিজ আর একটু থাকো না। ও আসলে না হয় দেখা করেই চলে যেও। আচ্ছা ঠিক আছে আন্টি। রাত 10টা বাজে, কলিং বেল বাজছিল। মোমো গিয়ে দরজা খুলে দেয়। ভাইয়া তুই এসেছিস? কতদিন পর দেখলাম তোকে, ভুলে গিয়েছিস আমাকে। আমার চকলেট কই? দে দে তাড়াতাড়ি চকলেট দে। আচ্ছা দিব, এত চিল্লাস না তো, পাগলি একটা। একটা পরিচিত কণ্ঠস্বর পেয়ে তে আর জাঙ্কুক দুজনে সেদিকে তাকায়। আর কাইকে তারা একদমই আশা করেনি এই বাসায়। তাইও যথেষ্ট অবাক হয়ে যায়। অনেকদিন পর জাঙ্কুককে দেখছে সে। একসময় খুব ভালো বন্ধু ছিল তারা, এখন প্রিয় শত্রু হয়ে গিয়েছে। তবে এক্ষেত্রে দোষটা কায়ের বেশি হলেও দোষী দুজনেই। এসেছিস তুই? এই যে আমার বড় মেয়ে তে। তে এই হলো আমার আরেকটা ছেলে। তে একটু মুচকি হাসে আর বলে, ভালো আছেন ভাইয়া? তের মুখে ভাইয়া শব্দটা কেমন যেন তাচ্ছিল্যের লাগছে তাইয়ের কাছে। জাঙ্কুকও মুচকি মুচকি হাসছিল। তাই তখন সোফায় বসে আস্তে করে বলে, দেখো আমাদের পার্সোনাল প্রবলেম এখানে বলো না প্লিজ। আমার নিজের মাকে হারিয়ে একটা মা পেয়েছি। আমার তোমাকে বোন ভাবতে কোনো অসুবিধা নেই, কিন্তু মাকে হারাতে পারবো না। তাই প্লিজ এসব কথা তুলো না। ভুলটা আমারই, আমি মেনে নিচ্ছি, আমি সরিও বলছি। এই ভুলের জীবন ছেড়ে দেখাই, ছেড়ে দিব। আমিও তোর মতো সুন্দর একটা জীবন আর জীবন সঙ্গী খুঁজে নেব। আর করবো না ভুল, কথা দিলাম। এই কথাটা 3 বছর আগে বুঝলে আজকের পরিস্থিতিটা সৃষ্টি হতো না। সরি বললাম তো। কি ব্যাপার, এত গুজুর গুজুর ফুসুর ফুসুর কি হচ্ছে শুনি? তোর আগে থেকে জিনিস নাকি একে অপরকে? মামনি আসলে জাঙ্কুক আমার কলেজের বেস্ট ফ্রেন্ড, আর এখন তো দুলা ভাই, তাই না? একটু তো কথা থাকবেই বলো। বাবা এটা তো আমি জানতামই না। তা তুই যে মেয়েটাকে ভালোবাসতে, তাকে খুঁজে পেয়েছিস? না মামনি, তাকে আমি দান করে দিয়েছি। আমি তো আবার অনেক উদার মনের মানুষ, তাই না? আমি ভাবছি নতুন কাউকে খুঁজে নেব। জাঙ্কুক মনে মনে বলতেছে, শালা একবার বের হয় এখান থেকে, তোর দান করা ছোটাচ্ছি আমি। তে শুধু মুসকে মুসকে হাসছে। 2 দিন পর জিমিন কেঁদে কেটে মুখ ফুলিয়েছে। সুগা তাকে যত অ্যাভয়েড করছে, জিমিন তত কষ্ট পাচ্ছে। জিমিন আজকে সুগাকে ডেকেছিল, কিন্তু সুগা উত্তর না দিয়ে চলে গিয়েছে। কি হয়েছে আপু, কাঁদছো কেন? কিছু না ভাবি, বসো। কিছু তো হয়েছে। সুগা ভাইয়ের জন্য মন খারাপ? তুমি কিভাবে জানো? আমার মন খারাপ হলেই কি আর না হলেই কি? আচ্ছা দাঁড়াও, দেখছি আমি। তে উঠে চলে যেতে চায়। ভাবি দাঁড়াও, শোনো, উল্টাপাল্টা কিচ্ছু করো না প্লিজ। ভাবি শোনো না। কেমন আছেন ভাইয়া? ভালো। ভাবি আপনি এখানে? আসতে হলো কেন ভাবি, কোনো সমস্যা? শুধু সমস্যা, অনেক বড় সমস্যা। কি করেছি আমি? আমার ননদকে এত কাঁদানোর অধিকার তোমাকে কে দিয়েছে? হ্যাঁ
আমি কিভাবে কাঁদালাম? কিভাবে বুঝেন না? মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আপনার জন্য কেঁদে কেঁদে চোখ মুখে কি হাল করেছেন দেখেছেন? কিন্তু ভাবি, জিমিন তো আমাকে ভালোবাসে না। জিমিন বলেছে এটা? না। তাহলে? আমি বুঝেছি। এত বোঝা ভালো না মিস্টার। ছেলেরা তো গাধা হয় আমি জানতাম না। জিমিন আমাকে সত্যি ভালোবাসে। সত্যি। এই কোথায় যাচ্ছেন? কান্না থামাতে। জাঙ্কুক, কি রে এত হন্তদন্ত হয়ে? কি হয়েছে? আমি যদি কিছু চাই আমাকে দিবি? কি চাস তুই? চেয়ে তো দেখ। দিবি তো? অনেক দামি কিছু চাইবো। কি চাই বল? জিমিনকে বিয়ে করবি? হ্যাঁ। কবে? মানেটা খুবই সোজা। বিয়েটা কি আজকেই করবি নাকি দেরি হবে? তার মানে তুই এত মানে করার কি আছে? আমার বোন তোর কাছে সবথেকে বেশি ভালো থাকবে, এটা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। তাই কখন বিয়ে করবি বল, আমি ব্যবস্থা করছি। কি হলো? তাকাও এদিকে। না, আপনার সাথে কোনো কথা নেই। আমার অনেক কথা আছে। আমার নেই। শোনো না। কি? সরি। কেন? ভুল বোঝার জন্য। শোনো না। না। আচ্ছা, আমি সেদিন কালো ড্রেসটা দিলাম, পরনি কেন? আমি তো সেই জন্যই ভেবেছি তুমি আমাকে ভালোবাসো না। ভালো করেছেন, এখন যান তো যান। আমি ঘুমাবো। বাসর রাতে ঘুমাতে হয় না। কেন? পাপ হয়। বলেছে আপনাকে? বলছেই তো। এদিকে তে নিজের কাছে নিজে অপরাধী হয়ে আছে। যে মানুষটা তাকে এত সুন্দর পরিবার দিল, মা বোনকে ফিরিয়ে দিল, এত সুখ দিল, বিনিময়ে কিচ্ছু চাইলো না। তাকে তার পাওনাটা দিতে এত কেন জড়তা কাজ করছে মনে তে জানা নেই। তে মনে মনে ঠিক করে আজ নিজে থেকে ধরা দিবে সে। তে পুরো রুমটা সুন্দর করে সাজায় আর নিজেও অনেক সুন্দর করে সেজে নেয়, একদম নতুন বউদের মতো করে। রাত 12টা। জাঙ্কুক বিয়ের সব কাজ শেষ করে সবাইকে সবটা বুঝিয়ে দিয়ে অনেক ক্লান্ত। হাই তুলতে তুলতে রুমে ঢুকছিল। রুমের লাইট অফ, মোমবাতি জ্বলছে, কিন্তু রুমে ঢুকে জাঙ্কুকের হাই তোলা মুখটা আর বন্ধ হচ্ছে না। সে কি ভুল করে সুগার জিমিনের বাসঘরে ঢুকে গেল নাকি সেটাই বুঝতে পারতেছিল না। ভালো করে চোখ কুচলে তাকিয়ে দেখে, না, এটা তো তারই রুম। জাঙ্কুক রুমে ঢুকে দেখে তে বিছানায় ঘুমটা টেনে বসে আছে। জাঙ্কুকের আর কিচ্ছু বুঝতে বাকি নেই। জাঙ্কুক নিজের বুকে ফু দিচ্ছিল। কেন জানি আজ তার অনেক নার্ভাস লাগছে। মিস্টার জিউন জাঙ্কুক ভয় পাচ্ছে, ভাবা যায়। জাঙ্কুক যে বিছানায় বসে, তের ঘুমটা খুলে তের মুখের দিকে তাকায়। তের লাজুক হাসিতে জাঙ্কুকের সারাদিনের ক্লান্তি যেন নিমেষেই শেষ। অসম্ভব সুন্দর লাগছে তোমাকে। অনেক কিছু ইচ্ছে করতেছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। হঠাৎ আমাকে পোড়ানোর জন্য এত আয়োজন কেন জানতে পারি? যে মানুষটা আমাকে ভালোবাসি না বলে ভালোবাসতে শিখিয়েছে, তার থেকে দূরে থাকা যে আমার জন্য যন্ত্রণাদায়ক হয়ে গেছে। তাই তো আজ নিজেকে বিলিয়ে দিতে নিজের হাতে সব সাজিয়েছি। আপনাকে পোড়াতে নয়, বরং আপনার অগাধ ভালোবাসায় নিজেকে পুড়িয়ে ছাই করতে চাই আমি। জাঙ্কুক আর কিছুই বলতে পারলো না। তেকে শক্ত করে ধরে বুকের সাথে মিশিয়ে নিল।